প্রণয়ের অমল কাব্য পর্ব সংখ্যা ১৬। লিখেছেন ডিআরএম সোহাগ, সঙ্গে আমি আছি মাহি। চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে পিছু ফিরে যেতে নিলে শুদ্ধ ফারার হাত টেনে দাঁতে দাঁত চেপে বলে, এই বালের পাত্রেই আরও ভালোবাসা ঢালবো। ভুলেও ভেবো না ক্লান্ত হয়ে বিরহের গান গেয়ে বলবো পাখি যাও চলে যাও। ওসব আমার দ্বারা হবে না, এত উদার আমি। বিরহের গান গাইতে ইচ্ছে করলে গান গেয়ে এরপর তোমায় নিয়ে বাসুর ঘরে ঢুকবো, বুঝলে? তুমি আমার বউ হবে, আমারই। ইটস ফাইনাল। কথাগুলো বলে ফারার হাত ছেড়ে দেয়। ফারা ঝাপসা চোখে শুদ্ধর দিকে আরেকবার তাকায়। শুদ্ধ গম্ভীর গলায় বলে, ঘরে যাও। ফারা অপেক্ষা করে না, দৌড়ে তার ঘরে চলে যায়। ফাইজ ঘর থেকে বেরিয়ে আসে, পাশে ইরফান। ফারাকে থাপ্পড় মারা দেখেছে তারা। ইরফান দ্রুত পায়ে এসে শুদ্ধর কলার ধরে দাঁতে দাঁত চেপে বলে, ফাইজের বোনকে এভাবে মারছিস কেন? শুদ্ধ ইরফানকে ধাক্কা দেয়, মেজাজ বিগড়ে গিয়েছে। ইরফান রাগ বিরক্ত ঢেলে বলে, মেয়েদের সাথে ঢলাঢলি করে এসে ওর বোনকে মারছিস কেন? আগে মনে ছিল না? শুদ্ধ অবাক হয়ে, আরে তুইও আমাকে বিলিভ করছিস না? আমি বড় বোন ভেবে বেশি ফ্রি ছিলাম মিশকা আপুর সাথে। ইরফান গম্ভীর গলায় বলে, ডিসগাস্টিং এর ভালোবাসা তোদের, খেয়ে দিয়ে কাজ না থাকলে যা হয়। কথাটা বলে বিরক্ত হয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। এসব আজগুবি লাগলো তার কাছে। ফাও কষ্ট পায়। শুদ্ধ রেগে বলে, এই ইরফানের বাচ্চার আমার চেয়েও করুণ অবস্থা হবে দেখিস। ফাইজ রেগে বলে, আমার বোনকে মারলি কেন? শুদ্ধ বিরক্ত হয়ে বলে, আমার হবু বউ, যা ইচ্ছে করবো, যা, ভাল লাগছে না। ও যা জ্বালিয়েছে আমায়, আরও 10টা থাপ্পড় দিলেও কম হবে, তাই দরদ দেখাতে আসিস না। বলেছি না ওকে সিধে করবো আমি। তোর বোনের প্রবলেম বুঝি না, ও সেই মিশকাকে নিয়ে পড়ে আছে। মেয়ে যাতে যে এত প্যাচ যদি জানতাম, তাহলে অনুভূতি জন্মানোর আগে জঙ্গলে গিয়ে বাস করতাম। তোর বোনের জন্য জীবনটা তেজপাতা হয়ে যাচ্ছে। তেরামিও করবে, রেগে মারবো আমি, দাগ পড়বে ওর গালে, বুক পড়বে আমার। ভাইয়া, শুদ্ধ ভাইয়ের হাতে ব্যান্ডেজ করে দিয়েছো? ফাইজ তার ঘর থেকে বেরিয়ে ফারার ঘরে এসেছিল। মেয়েটা তাকে দেখে কেমন উতলা হয়ে কথাটা বলল। ফাইজ মৃদু এসে বলে, ও হাতে সেবা করতে যেতে নিষেধ করেছে। ফারা রেগে বলে, তুমি কেমন বন্ধু, নিষেধ করেছে আর বাবু হয়ে বসে আছো? ফাইজ ফারার বিছানায় শুয়ে চোখ বুজে বলে, ঘুম পেয়েছে, ডিস্টার্ব করিস না। ফারা এগিয়ে এসে বলে, ইনায়ের সাথে রাশেদের সেটিং করিয়ে দিচ্ছি, দাঁড়াও। এমনিতেই ইনায়া তোমাকে পছন্দ করে না। ফাইজ তড়াক করে চোখ মিলে তাকায় তার বোনের দিকে। কি রে ভাই, এরা সবাই তার বউটাকে নিয়ে কেন পড়ে? বউ না হতেই কেউ না কেউ শুধু টেনে ধরছে। ফারা কথাটা বলে ধূপধাপ পা ফেলে ঘর থেকে বেরিয়ে গেল। পিছন থেকে ফাইজ রেগে বলে, এমন কিছু করলে তোর বিয়ে কনফার্ম পাশের বাসার ভুড়িওয়ালার নয়ন দাদার সাথে দিব। বেয়াদব বোন, বড় ভাইকে বয়ফ্রেন্ডের চিকিৎসা করতে বলে না করলে তার বউ নিয়ে টানাটানি করে। আসলেই মানুষের মাঝ থেকে লাজ লজ্জা উঠে যাচ্ছে দিন দিন। ফারা চলে গেলে চোখ বুজে হাসলো ফায়েজ। শুদ্ধ আর ফারা ঝামেলা মেটানোর একটা স্কোপ করতেই শুদ্ধর হাত ব্যান্ডেজ করে নিশে। কিন্তু তার বোন যে জেদি, সত্যি সত্যি তার বউয়ের পিছনে লাগবে না তো? লাগলে সেও শুদ্ধকে অন্য মেয়ের সাথে বিয়ে দিয়ে দেবে। বোনটা বেয়াদব হয়ে যাচ্ছে দিন দিন। ফারা ফার্স্ট এড বক্স নিয়ে ভাইয়ের ঘরে উঠে দেয়। শুদ্ধ ডান হাত মেলে বাঁ হাত কপালের উপর রেখে চোখ বুজে আছে, মনে হচ্ছে ঘুমিয়েছে। ফারা পা টিপে টিপে ঘরের ভেতর প্রবেশ করে। বেডের পাশে দাঁড়িয়ে শুদ্ধর মুখ পানে তাকিয়ে থাকে কিছুক্ষণ। সময় নষ্ট না করে মেঝেতে হাঁটু মুড়ে বসলো। এরপর প্রয়োজনীয় সব ফার্স্ট এড বক্স থেকে বের করে শুদ্ধর হাতের দিকে তাকায়, মনে হচ্ছে ফোসকা পড়ে গিয়েছে। ফারার চোখের কোণ ভিজল আবারও। কাপা হাতে শুদ্ধর হাত ধরলে শুদ্ধ দ্রুত চোখ তুলে তাকায়। ডান পাশে মাথা রাখায় সেদিকেই বসা অবস্থায় ফারাকে চোখে পড়ল। ফারা তাকায় না শুদ্ধর দিকে, শুদ্ধ তার হাত সরিয়ে নেয়। ফারা এবার অসহায় চোখে শুদ্ধর দিকে তাকায়। শুদ্ধ গম্ভীর মুখে ফারার দিকে চেয়ে থাকে কিছুক্ষণ, এরপর চোখ সরিয়ে নিয়ে বলে, তোমার ঘরে যাও। ফারা নাক টেনে করুণ সুরে ডাকে, শুদ্ধ ভাই। শুদ্ধ চোখ বুজে নেয়। এই মেয়ে এমনভাবে ডাকে যেন বলবে, চলো এক্ষুনি বিয়ে করে নি। কিন্তু এই তেরা আসে আগলা দরদ দেখাতে, আর আসে তাকে দুর্বল করে দিতে। ফারার আবারও একই সুরে কণ্ঠ ভেসে আসে, শুদ্ধ ভাই। শুদ্ধ চোখ বুঝেই শান্ত গলায় বলে, হাতটা দাও প্লিজ, ব্যান্ডেজ করে চলে যাব। শুদ্ধ শক্ত গলায় বলে, সারাদিন বসে কাঁদলেও সেই সুযোগ পাবে না, তাই চুপচাপ বের হও। ফারা মাথা নিচু করে রইল, ঠোঁট ভেঙে আসছে। মিশকাকে নিয়ে কি প্রবলেম তোমার?
ফারা মাথা নিচু করে বলে, এখন তো আর আপুও ডাকতে হয় না, বড় তবুও নাম ধরে ডাকছো। শুদ্ধ দাঁত কিরমির করলো, ধমকে বলল, যে কোনো সময় আরেকটা থাপ্পড় পড়ার আগেই এখান থেকে যাও। কথাটা বলে চোখ বুজে নেয়। ফারা চুপচাপ বসে রইল, হ্যাঁ না কিছুই বলল না, বসা থেকে উঠলও না। বিয়ের প্রিপারেশন না। ফারা নাক টেনে বলে, আমি তোমাকে বিয়ে করব না। শুদ্ধ চোখ বুজে রেখেই ঠোঁটের কোণে খুবই সামান্য হাসি রেখে বলে, তোমার মতামত চাইনি, প্রিপারেশন নিয়ে থাকতে বলেছি। ফারা বাহাতে চোখ মুছে নেয়। শুদ্ধ হঠাৎ অত্যন্ত রেগে ধমকে বলে, ফারা, আমি এখান থেকে তোমাকে যেতে বলেছি, আউট। ফারা ভয়ে কেঁপে ওঠে, কিন্তু সে যাবে না, জেদ ধরে বসে রইল। শুদ্ধ নিজেই শোয়া থেকে উঠে বাইরে যেতে যেতে বলে, ওকে ফাইন, আমিই যাচ্ছি। ফারা বসা থেকে দাঁড়িয়ে আবেগী গলায় ডাকে, শুদ্ধ ভাই। শুদ্ধর পা থেমে যায়। এই মেয়েকে ঠিক কি করা উচিত? এভাবে ডাকবে, এক্ষুনি হাত ব্যান্ডেজ হয়ে গেলে আপনিতে উঠে আসবে, সাথে স্যার স্যার বলে মুখে ফেনা তুলবে। শুদ্ধ খুব ভালো করে জানে। সে তাকালো না পিছনে, হনহন করে বেরিয়ে যায়। ফারার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। শুদ্ধ বাইরে বেরিয়ে ফাইজকে দেখলো। ফাইজ এগিয়ে এসে বলে, আমার বোনকে ফিরিয়ে দিলি কেন? শুদ্ধ চোখ ছোট ছোট করে তাকালো, রেগে নাটকীয় ভঙ্গিতে বলল, তোমার ননির পুতুল বোনের জন্য কোথায় চলছে দেখি। ফাইজ বিরক্ত হলো। শুদ্ধর হাত টেনে বলে, ভাবলাম ভালোবেসে আমার বোন ব্যান্ডেজ করে দিলে তুই মিটিমিটি হাসবি, হলো তো উল্টো। বুঝেছি, শালার হাতে সেবা চাইছিস, আয়। শুদ্ধ বিরক্ত হয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে যেতে বলে, চিকিৎসা করালে তোর বোন আপনি আর স্যার ডেকে মুখে ফেনা তুলবে, মেজাজ খারাপ হয়। হাত পোড়ানোর জন্য কতদিন পর ওর তুমি আর শুদ্ধ ভাই ডাক শুনলাম। থাক, আসছি। ফাইজ এগিয়ে এসে বলে, ইরফান চলে গিয়েছে, ড্রাইভ করতে পারবি না? পারবো। কথাটা বলে পিছনে দাঁড়িয়ে থাকা কান্নামাখা ফারার দিকে একবার তাকায়, এরপর দ্রুত সেখান থেকে চলে যায়। মায়রাকে তোমার ফুপির বাসায় রেখে আসতে হবে। ইরফান, তার বাবা, তার মা আর ইনায়া টেবিলে বসে রাতের খাবার খাচ্ছিল। তারেক নেওয়াজের কথা ইরফান কিছু বলল না, মাথা নিচু করে খাওয়ায় মনোযোগ দিল। রুমা নেওয়াজ রিতাকে ডেকে বলে, মায়রাকে ডেকে নিয়ে আয়, এসে তুইও খেতে বসে পড়। রিতা মাথা নেড়ে মায়রার ঘরে যায়। কিছুক্ষণের মাঝে মায়রা ঘর থেকে বেরিয়ে আসে। রিতা রুমা নেওয়াজের পাশের চেয়ারে বসে পড়লে মায়রা দাঁড়িয়ে থাকে। ইরফানের পাশের চেয়ারটাই একমাত্র ফাঁকা। ইরফানের দিকে আর চোখে তাকায়। রুমা নেওয়াজ মায়রার দিকে তাকিয়ে বলে, কি হলো, বসছো না কেন? শাশুড়ির কথায় মায়রা ধীর পায়ে এসে ইরফানের পাশের চেয়ারে বসে পড়ে, কাপা হাতে প্লেটে ভাত বেড়ে নেয়। ইরফান মাথা নিচু করে আর চোখে মায়রার হাতের দিকে তাকায়, বিরক্ত হয়। এই মেয়ের হাত কাঁপছে তার উপস্থিতিতে, এটা তার ধারণার বাইরে নয়। মায়রা ধীরে ধীরে খাওয়া শুরু করে। ইরফানের খাওয়া শেষ, উঠতে নিলে তারেক নেওয়াজ আবারও বলে, আমি তোমাকে কিছু বলেছি ইরফান। ইরফান তার বাবার দিকে তাকিয়ে বলে, তুমি নিয়ে যাও। তারেক নেওয়াজ ভ্রুকুচকে বললেন, আমার কাজ আছে, তোমাকেই যেতে হবে। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে বলে, কবে যেতে হবে? তারেক নেওয়াজ মায়েরার দিকে তাকিয়ে বলে, কতদিন আগে যেতে চাও আম্মু? মায়েরা খাবার মুখে নিয়ে অবাক হয়ে বলে, কোথায়? তারেক নেওয়াজ হেসে বললেন, তোমার এক্সামের আর 3 দিন আছে, এসএসসি দিবে না? মায়েরা বুঝলো তার গ্রামে যাওয়ার কথা বলছে, মাথা নেড়ে বলল, কালকে যাই। তারেক নেওয়াজ ইরফানের দিকে তাকিয়ে বলে, তোমার ফুপুর বাড়ি রেখে আসবে মায়েরাকে, ওর বাবার বাড়ি নয়, বুঝেছ? ইরফান ভ্রু কুচকে তাকালো। বাবার বাড়ি থাকতে তার ফুপুর বাড়ি কেন? ব্যাপারটা তার কাছে অদ্ভুত লাগলো। সাথে রুমা নেওয়াজ, ইনায়া দুজনেও অবাক হলো। তবে তারেক নেওয়াজ কিছু বলল না, তারাও কেউ কিছু জিজ্ঞেস করলো না। মায়েরা বুঝলো তাকে ইরফান ডাকতে যাবে। আমতা আমতা করে শ্বশুরের দিকে তাকিয়ে বলল, বাবা, আপনি রেখে আসতে পারবেন না? তারেক নেওয়াজ হেসে বলল, আমার কাজ আছে আম্মু। মায়েরা মন খারাপ করে খাবারে মন দিল। বাম পাশে ইরফানকে এখনো বসে থাকতে দেখে ঘাড় বাঁকিয়ে দেখলো ইরফান তার দিকেই চেয়ে আছে। মায়েরা ধীরে ধীরে চোখ সরিয়ে তার প্লেটে থাকা ভাতের দিকে আনে। এই লোক এমন করে তাকিয়ে থাকে কেন? মায়েরা বোঝে না, কি অদ্ভুত। লাস্ট বেশ কয়েকদিন হলো শুধু গম্ভীর চোখে রোবটের ন্যায় তার দিকে তাকিয়েই থাকে, এখনো তাকিয়ে আছে। মায়ের অস্বস্তি হয়, দ্রুত খাওয়ার চেষ্টা করে, উদ্দেশ্য খেয়েই দৌড় দেবে এখান থেকে। এই লোক তো যায় না। ইরফান মায়েরাকে নাকে মুখে খেতে দেখে রেগে যায়। কিছু বলার আগেই মায়েরার কাশি উঠে যায়। ইরফান মায়েরার সামনে 1 গ্লাস পানি রাখে। মায়েরা দ্রুত তার সামনে থেকে পানি নিয়ে খায়।
নাকে মুখে ভাত উঠে গিয়েছিল। ইরফানের ইচ্ছে করলো মায়েরার কানের গোড়ায় কষিয়ে একটা থাপ্পড় দিতে। জোরে ধমক দিয়ে দাঁতে দাঁত চেপে বলে, থাপ্পড় খাওয়ার জন্য মুখিয়ে থাকো? এই মেয়ে, তুমি বাচ্চা? মায়েরা কেঁপে ওঠে, চোখ জোড়ায় পানি টলমল করছে। না, ধমক খেয়ে নয়, খাবার নাকে মুখে উঠেছে বলে। ইরফান আর মায়েরার দিকে সবাই চেয়ে আছে। মায়েরা সবার দিকে অসহায় চোখে তাকালো। সবাই মায়েরার দিকে, আর ইরফান মায়েরার দিকে। মায়েরা আর চোখে ইরফানের দিকে তাকায়। এই লোকটা তাকে দিনরাত অত্যাচার করে মারে। উফ, আগেই ভালো ছিল, দুটো থাপ্পড় মেরে হাওয়া হয়ে যেত। আর এখন পাশে বসে উল্টে পাল্টে ভাজে। মায়েরা ধীরে ধীরে ইরফানের দিকে তাকায়, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, আপনি যান। ওয়াই? মায়েরা তার সামনে বসা ইনার দিকে তাকিয়ে কাঁদো কাঁদো মুখ করে বলে, আপু তোমার এই তার শাশুড়ির দিকে তাকিয়ে থেমে যায়। তার ছেলেকে কিছু বললে আবার তাকে ধমক খেতে হয়। অতঃপর মেকি এসে বলল, আপু তোমার খাওয়া শেষ হয়েছে? ইনা তার ভাইয়ের দিকে তাকায়। ইরফান চোখ মুখ শক্ত করে মায়েরার দিকে চেয়ে আছে। খাওয়ার মাঝে বারবার কথা বলছে, তার ভাই মায়েরাকে এখনো যে থাপ্পড় মারেনি এই ঠিক। ইশারায় দেখালো চুপচাপ খাও। মায়েরা বিরক্ত হয়ে বলে, তোমার ভাইয়াকে আমি ভয় পাই না, বুঝলে? সব সময় আমায় ভেজে খাওয়ার ধান্দায় থাকে। তোমার ভাইয়াকে? ইরফান গমগমে গলায় ধমক দেয়, শাট আপ। কানের কাছে এমন রাম ধমক খেয়ে মায়েরা চোখ বুজে কেঁপে ওঠে। তারেক নেওয়াজ গম্ভীর মুখে চেয়ে আছে। রুমা নেওয়াজের চোখে বিরক্তি। ইরফান দ্রুত উঠে গটগট পায়ে চলে যায়। এরপর রুমা নেওয়াজ সহ তারেক নেওয়াজ ঘরে চলে যায়। তারেক নেওয়াজের মুখে হাসি ছিল। ঘরে গেলে তার স্ত্রী বিরক্ত হয়ে বলে, তোমার আবার কি হলো? ছেলের বউ, এখন তুমিও সব জুটেছো পাগলের দল। তারেক নেওয়াজ কিছু বলল না। একটু পর আফসোসের সুরে বলে, আমার ছেলেটা আমার মতো হতে পারলো না। আমি তোমাকে এখনো ভালোবাসি বলি, ভেবে দেখো। রুমা নেওয়াজ কটমট চোখে স্বামীর পানে চাইলেন। তোমার ছেলের বউ যেমন বাচাল, তোমার ছেলে প্রয়োজনেও কথা বলে না। বিয়ের আগে দেখোনি এই মেয়ে এত কথা বলে? দুই মেরুর দুজন জুড়ে দিয়েছ। ইরফান এমনই, ওর পাশে যাহারা বসে এভাবে খাবার খেয়ে গলায় বাঁধলে বা এমন বাচাল হলে ধমক খেয়ে বসে থাকতো। বেশি ভাবা বাদ দাও, নয়তো দেখবে তোমার ছেলে মেয়েটাকে হঠাৎই ওর বাপের বাড়ি রেখে এসেছে একবারে। তখন তুমি শ্বশুর হয়ে ছ্যাঁকা খেয়ে বসে থাকবে। তারেক নেওয়াজের মুখ চুপসে যায়। ইরফানের মা মিথ্যা কিছু বলেননি। কপালে চিন্তার ভাঁজ পড়ে। যদি নেগেটিভ কিছু হয় তাহলে সে নিজেই হয়তো নিজেকে কখনো ক্ষমা করতে পারবে না। ছেলেটার এমন খাপছাড়া স্বভাব এতদিন মানলেও আজ কেন যেন তিক্ত লাগলো। মায়ের সাথে খারাপ কিছু হলে এর মাত্রা বাড়বে, বই কমবে না। মায়েরা রেডি হয়ে দাঁড়িয়ে আছে। ইরফানের খবর নেই তো। কোথাও বেরোতে নিলে মেয়েদের নাকি লেট হয়, আর এখানে ইরফানের লেট হচ্ছে। মায়েরা হাতের ব্যাগ নিয়ে ঢং করে এপাশ ওপাশ করে হাঁটছে। আপাতত কেউ নেই ডাইনিংয়ে। চুপ থাকার মেয়ে তো সে নয়। ইরফান উপর থেকে নেমে এসে মায়েরাকে এভাবে একা একা ঘুরতে দেখে বিরক্ত হয়। মায়েরার পিঠ হঠাৎ ইরফানের সাথে ধাক্কা খায়। মায়েরা দ্রুত পিছন ফিরে ইরফানকে দেখে চোখ নামিয়ে নেয়। ইরফান গম্ভীর গলায় বলে, স্টুপিড মাদর। মায়েরা চোখ তুলে তাকিয়ে বলে, আর আপনি? লেট লথিফ। ইরফান বিরক্ত হয়ে এগিয়ে যায়। পিছু পিছু মায়েরা যায়। সবার থেকে বিদায় নেওয়া শেষ। ইরফানের পাশের সিটে বসে মায়েরা। মেয়েটার মন খারাপ ভীষণ মায়ের জন্য। তার বাড়ি যাবে না সে। বাবা থাকলে নিশ্চয়ই জোর করে নিজের মেয়েকে তার বাড়ি নিয়ে যেত। বিষণ্ণ মনে মেয়েটা রাস্তার দিকে চেয়ে থাকে। দুহাত গাড়ির জানালা লেখিয়ে রেখেছে। অনেকটাই বাইরে বেরিয়ে আছে। ইরফান মায়েরাকে এমন চুপচাপ দেখে ড্রাইভ করার মাঝে একটু পর পর তাকায়। খেয়াল করলো মায়েরা দুহাতের বেশ অনেকটা বাইরে বেরিয়ে আছে। রেগে যায় সে। ডান হাতে স্টিয়ারিংয়ে রেখে বাঁ হাতে মায়েরার বাহু ধরে জোরে টান দেয়। এত জোরে টান খেয়ে মায়েরা পড়তে পড়তে বেঁচে যায়। ইরফান আবারও সম্পূর্ণ মনোযোগ ড্রাইভিংয়ে দেয়। মায়েরা রেগে বলে, আপনার কি প্রবলেম? ডান হাতের বাহুতে বাহু ডলতে ডলতে বলে, হাত দুটো মনে হয় সরকারি পেয়েছে। উফ। ইরফান রেগে বলে, শাট আপ স্টুপিড বাঁদর। মায়েরা বিরক্ত হয়ে আবারও জানালার দিকে তাকালে দেখলো কাঁচ তুলে দেওয়া। মায়েরার মন খারাপ হয়ে যায়। কি সুন্দর হাওয়া খাচ্ছিল, এই লোকটা ভেস্তে দিচ্ছে। ঘাড় বাঁকিয়ে মিনমিন করে বলে, কাঁচটা একটু নামিয়ে দিন না। ইরফানের গম্ভীর স্বর, নো। মায়েরা মুখ ভেঙচি কাটে। কিছু দূর গেলে রাস্তার পাশে ফুচকা দেখে দ্রুত ইরফানের দিকে তাকায়।
বলার আগেই মুখ চুপসে যায়। এই লোক তাকে কিছুই করতে দেয় না। এমন পাষাণ লোক এই দুনিয়ায় আর দুটো আছে কিনা তার সন্দেহ। তবু ক্ষীণ আশা নিয়ে বলে, ইনায়া আপুর ভাইয়া? মায়েরার সম্বোধনে ইরফান অদ্ভুত চোখে তাকায় মায়েরার দিকে একবার। মায়েরা আমতা আমতা করে বলে, আপনি আমাকে বউ মানেন না, আমিও আপনাকে স্বামী মানি না, তাই এটা বলছি, পছন্দ হয়নি? ইরফান রেগে বলে, স্টুপিড, জাস্ট শাট আপ, নয়তো থাপড়ে গাল লাল করবো। মায়েরা গালে হাত দিয়ে মিনমিন করে বলল, একটু ফুচকা খাওয়াবেন প্লিজ? আমি আপনাকে করলা ভাজি করে খাওয়াবো, প্রমিস। ইরফান ব্রেক কষে মায়েরার দিকে চেয়ে ধমকে বলে, হোয়াট? মায়েরা ধমক খেয়ে ঝাঁকি দিয়ে ওঠে, জিভেই কামড় দেয়। করলা তো তার পছন্দ, এই লোকের অপছন্দ, ভুলভাল বলে ফেলেছি। মায়েরা ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, আমি ফুচকা খেতে চাই প্লিজ, আপনাকে পছন্দের খাবারই খাওয়াবো। আপনার কাপড় কেচে দিব আপনি চাইলে, তাও ফুচকা খাওয়ান? ইরফান ফোঁস করে শ্বাস ফেলে গাড়ি থেকে বেরিয়ে যায়। মায়েরা ভাবে হয়তো ফুচকা আনতে গিয়েছে। মুখে হাসি ফুটে ওঠে, বিড়বিড় করে, যতটা খারাপ ভাবে ততটা না। 2 মিনিটের মাথায় ইরফান গাড়ির দরজা খুলে সিটে বসে। মায়েরা ইরফানের হাতের দিকে তাকালে দেখলো ফুচকা নেই, কিন্তু ছোট কিছু একটা। ইরফানের গম্ভীর মুখে স্কচ টেপের উপর থেকে কাগজ ছিঁড়লে মায়েরা চোখ বড় বড় করে তাকায়। ইরফান তার দিকে তাকালে মায়েরা তার ঠোঁট চেপে ধরে, দরজার সাথে চেপে যায়। ইরফান মায়েরার দিকে এগোলে মায়েরা বাঁ হাতে তার ঠোঁট চেপে ডান হাতে ইরফানের বুকে হাত দিয়ে ঠেলে সরাতে চায়। চুনোপুটি শরীরের মায়েরা তো এমন বলিষ্ঠ শরীরের ইরফানের সাথে পারে না। ইরফান মায়েরার 2 হাত একসঙ্গে তার বাঁ হাতের মুঠোয় চেপে ধরে। নির্বিকার চিত্তে ডান হাতের সাহায্যে মায়েরার মুখে স্কচ টেপ লাগাতে নিলে মায়েরা চিৎকার দিয়ে বলে, না না প্লিজ, আর কথা বলবো না, প্রমিস প্রমিস। বলতে বলতে ইরফানের গলার কাছে তার মুখ নিয়ে ঠেকায়, যেন ইরফান তার মুখে স্কচ টেপ লাগাতে না পারে। সেভাবেই বিড়বিড় করে, আর কথা বলবো না, সরি সরি, ছেড়ে দিন। ইরফান চোখ বুজে শ্বাস টানে, দাঁতে দাঁত চেপে বলে, স্টুপিড। এরপর ঢোক গিলে মায়েরা 2 হাত ছেড়ে মেয়েটাকে তার থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। সরে এসে তার সিটে মাথা এলিয়ে চোখ বুজে দীর্ঘশ্বাস টানে। ডান হাতে শার্টের 2টো বোতাম খুলে আলগা করে দেয়, বাঁ হাতে স্টিয়ারিং শক্ত হাতে চেপে ধরে। মায়েরাকে ধাক্কা দেওয়ায় মেয়েটার মাথা গাড়ির কাচের সাথে ধাক্কা লাগে। মায়েরা বাঁ হাতে মাথা ডলে, ভীত চোখে ইরফানের দিকে তাকায়। কিছুক্ষণ পর ইরফান চোখ খুলে মায়েরার দিকে চেয়ে দাঁতে দাঁত চেপে, জাস্ট আর একটা কথা বললে এই স্কচ টেপের পুরোটা মুখে লাগাবো, স্টুপিড। এরপর এসি ছেড়ে গাড়ি স্টার্ট দেয়। মায়েরা সিটে মাথা এলিয়ে দিয়ে চোখ বুজে নেয়, মনে মনে বিড়বিড় করে, একটা ফুচকা খেতে চাওয়া আর কি করলো, কি পাষাণ, উফ, দরজার লোক একটা। গাড়ির ঝাঁকুনিতে মায়েরার ঘুমন্ত মুখ হেলে কাঁচের সাথে গিয়ে লাগে। সময় যত যায় মেয়েটার মাথা তত ধাক্কা লাগে কাঁচে। ইরফান একবার তাকায় মায়েরার পানে, এরপর গাড়ির ব্রেক কষে। মায়েরার দিকে এগিয়ে গিয়ে মেয়েটার মাথা বাম দিকে সরিয়ে দেয়। মায়েরার বন্ধ চোখের কোণে ছিটে ফোটা পানির কণা চোখের এড়ায় না ইরফানের। ভ্রু কুঁচকে দেয় তার। মায়েরা একটু নড়ে চড়ে পিটপিট করে চোখ মেলে তাকালে তার মুখের সামনে ইরফানকে দেখে ভয় পেয়ে যায়। চোখ বড় বড় করে চিৎকার দিতে গেলে ইরফান ডান হাতে মায়েরার মুখ চেপে ধমকে বলে, স্টুপিড, এটা রাস্তা, চিৎকার করছো কেন? মায়েরা ঢোক গেলে পলক ঝাপটা দেয় আর কয়েক। ইরফান শান্ত গলা জিজ্ঞেস করে, কেঁদেছো কেন? মায়েরা অবাক হয়ে তাকায়, বারবার চোখের পাতা ফেলে ইরফানের দিকে তাকায়। ইরফান রেগে বলে, স্পিক আপ। মায়েরা ধমক খেয়ে কেঁপে ওঠে, 2 হাত তুলে ইরফানের হাত তার মুখ থেকে সরানোর চেষ্টা করে। ইরফান নিজেই তার হাত সরিয়ে দেয়। মায়েরা আর স্বস্তির নিঃশ্বাস ফেলে। ইরফান গাড়ির গ্লাস নামিয়ে দেয়, আশেপাশে চোখ ঘুরিয়ে কিছু খোঁজায় ব্যস্ত হয় কানে। কাঙ্ক্ষিত জিনিস হয়তো চোখে পড়ে। গাড়ি থেকে নেমে গটগট পায়ে সামনের দিকে এগোয়।